প্রথমেই বলি, আজকের ব্লগটা না একটু অন্য রকমের। প্রতিদিনের রান্না খাওয়া বা বাদবাকি কাজ আজ আর দেখাবো না। আশা রইল সবাই শেষ পর্যন্ত দেখবে। তো এটা ছিল আমার প্রথম ব্লগ। তো আপলোড করেছিলাম, আবার ডিলিট করতে হয়েছিল কিছু ত্রুটির জন্য। তার কারণ যেহেতু আমি প্রথম ছিলাম, একেবারেই বুঝতাম না। তাই এডিটিং করে যখন আমি লোড করেছিলাম, তো আমাকে কপিরাইট দেখাচ্ছিল, তাই ডিলিট করে দিয়েছিলাম। তো সেই কারণে আবার আমি এই প্রথম ব্লগটা আবার তোমাদের সামনে নিয়ে আসলাম। জানি না কেমন হবে, তার কারণ কিছু ছবি আর কিছু ভিডিও দিয়ে আমি এই ব্লগটা তৈরি করেছি। তো আশা করি সবার ভালো লাগবে। আমি শুভ্রা, আশা করি সকলে ভালো আছো আর আমিও ভালো আছি। আর আমার এই ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর আমার কমেন্ট বক্সে তোমাদের মূল্যবান একটা মতামত আমাকে দিয়ে যেও। আজ একটা গল্প বলবো, আমার জীবনের বাস্তব জীবনের গল্প। তো সেটা তোমাদের আজকে শেয়ার করব। আর আমার এই মেয়ে হওয়ার জার্নিটা আর কিছু যখন ভিডিও ছিল, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। যদিও খুব একটা ভিডিও তখন ওই সময় ছিল না, তার কারণ আমি অসুস্থ ছিলাম। আর আমার কাছে তেমন সেই মানসিকতা বা শারীরিক সুস্থতাও ছিল না। তো যে কটা ভিডিও ছিল তোমাদের সঙ্গে আজ সেটা শেয়ার করলাম। জানি না কেমন লাগবে, তো অবশ্যই আমাকে বলো। তো আমার যে মেয়ে হলো, তো এটা ছিল দ্বিতীয় ইস্যু। আর প্রথমে যেহেতু ছেলে ছিল, তাই মেয়ে হওয়ায় সবাই অনেক অনেক খুশি হয়েছিলাম। কিন্তু নার্সরা যখন আমার মেয়েকে আমার কাছে দিচ্ছিল না, তখন ভীষণ খারাপ লাগছিল আর ভীষণ চিন্তায় ছিলাম। আমার মেয়ে হয়েছিল 32 সপ্তাহ 2 দিনের মাথায়। আর যেহেতু প্রিমেচুয়ার বেবি ছিল, তাই অনেক যত্ন আর কেয়ারে রাখতে হয়েছিল ওকে। তো বেবিকেও এনআইসিইউতে রাখা হয়েছিল, আমাকে দেওয়া হয়নি একেবারেই। আর অন্যদিকে আমার অবস্থা ছিল ভীষণ খারাপ। ডাক্তার বলেই দিয়েছিল যে 48 ঘন্টা না গেলে কিছু বলা যাবে না, কারণ অনেক ব্লাড বেরিয়ে গেছে, তার সঙ্গে আরও কিছু সমস্যাও ছিল। আর অন্যদিকে আমি আমার সন্তানকে দেখার জন্য উদগ্রীব হয়েছিলাম। প্রায় 1.5 দিন পর, অনেক বলার পর আমাকে হুইল চেয়ারে করে নিয়ে গেছিল 5 তলায়। আর আমি থাকতাম পুরো 7 তলার উপরে। আর ওই সময়টা যে কী কষ্টে গেছে শারীরিক ও মানসিক, তা একমাত্র আমি আর আমার ভগবানই জানে। সন্তান যদি সুস্থ না থাকে, তাহলে বাবা মার জীবনে যে কী ঝড় যায় তা ভাষায় প্রকাশ করা যায় না। তবে ঈশ্বরের কৃপায় আর সবার আশীর্বাদে আমার সন্তান তাড়াতাড়ি রিকভারি করে, এবং ডাক্তারও আমাকে বলে যে ওর যতটুকু রেসপন্স করার কথা ছিল তার থেকেও কিন্তু অনেক বেশি করেছে। তবে হ্যাঁ, ওকে ছুটি দেওয়া যাবে না, কারণ হিসেবে বলেছিল তুমি পারবে না ঠিক করে ওর টেক কেয়ার করতে। কিন্তু কথাটা ঠিক ছিল না। একজন মার থেকে পৃথিবীতে সন্তানের জন্য আর কেউ বেশি টেক কেয়ার নিতে পারে না। তো ডাক্তারকে একরকম জোর দিয়েই চ্যালেঞ্জ নিয়েই বলেছিলাম আমি পারবো। তাই আমার আগে ছুটি দেওয়ার পরে আমার মেয়েকে ছুটি দেয়। আর আমাকে ছুটি দেওয়ার আগে প্রতিদিন নিচে নেমে আসতে হতো, কম করে 3 বার, কারণ এই সময়ে ব্রেস্ট ফিডিং করাতাম, বুকে জড়িয়ে ধরে রাখতাম। এতে নাকি বাচ্চার গ্রোথ ভালো হয় এবং মায়ের যে উষ্ণতা সেটা পেলে নাকি বাচ্চা অনেক অনেক সুস্থ থাকে। আর ওকে এনআইসিউতে কিন্তু ওই মেশিন যেটা খালি গায়ে রেখে ওই তাপের মধ্যেই ওকে রাখা হতো। আর যেহেতু ও আমার কাছে প্রথম থেকেই ছিল না, সেই কারণে কোনো দিনই ঠিক করে ও ব্রেস্ট ফিডিংও করতে পারেনি। কিন্তু আমি চেষ্টা করেছিলাম সব রকমভাবে। একজন সিজারিয়ান মা, যার এক পাশ দিয়ে ব্লাড বের করবার জন্য একটা পেটে ফুটো করে পাইপ সেট করে রেখেছে, আর অন্যদিকে শরীরে ব্লাড ঢুকছে, তো সেই মায়ের হেঁটে নিচের তলায় যেতে শরীরের সবটুকু জোর ও শক্তি দিয়ে নেমে কতটা কষ্ট হতো যে সে নিজেই জানে। শরীর থেকে জ্বর যেত না, রাতে ঘুম আসতো না, খিদে পেত না, তার ওপর সন্তানের চিন্তা। সেই অবস্থায় আমার পক্ষে যতবার যাওয়া সম্ভব হতো ততবারই যেতাম। তার কারণ ওকে 2 ঘন্টা অন্তর অন্তর খাওয়াতে হতো। না হলে নার্সের হাত দিয়ে আমি দুধ পাঠিয়ে দিতাম, তবে সেটা খুবই সামান্য, কারণ ব্রেস্ট মিল্ক হচ্ছিল না ঠিক মতো। আর প্রথম থেকেই ওকে কেনা দুধ দিত। আর নিজের সন্তানকে দুধ না দিতে পারার যে মানসিক কষ্ট, সেটা শুধু একমাত্র সদ্য মা হওয়া মাই জানে। অনেক ঝড়ঝাপটা পার করে যখন বাড়ি নিয়ে এলাম, তখন আর এক মুশকিল হলো, যেটা ওর ওয়েট বাড়ছিল না। কারণটা আমরা একেবারেই বুঝতে পারিনি।
ওর খাবারে হচ্ছিল না, তাই পুষ্টিও হয়নি, আর সেই কারণে ওর গায়ের রক্তের পরিমাণ বাড়েনি, আর পুষ্টির অভাবে পেটটা বড় হয়ে যায়, ওয়েট একদমই বাড়েনি, আর পায়খানা করতো পুরো 1 সপ্তাহ পর, যেটা জন্ডিসের লক্ষণ, আর তাও মানে পটি করার সময় ভীষণ কষ্ট পেত। আর ডাক্তার এই কারণে ওকে ব্লাড টেস্ট দিয়েছিল, অনেকগুলো ব্লাড টেস্ট দিয়েছিল। আর এইটুকু শরীরে সুই ফোটানোর যে কষ্টটা পেত তা মা হয়ে চোখে দেখতে পারতাম না। কত যে ঠাকুরকে ডেকেছি সে শুধু আমি আর আমার ঠাকুরই জানে। প্রতি মাসে ওর ব্লাড টেস্ট করা হতো, তাও ওই কাঠির মতো হাতগুলো দেখলে এমনি মায়া হতো, আর তার উপর ভেন খুঁজে পাওয়া যেত না। এত ছোট ছোট শরীরে, মানে এত ছোট শরীরের বাচ্চায় ব্লাড সবাই টেস্টও করতে পারে না। প্রতিবার 3-4 বার চেষ্টা করার পর ভেন পেত। মানে কি বলবো, সেই কষ্ট চোখে দেখা যায় না। মেয়ে ঠিক করে কাঁদতেও পারে না। ডাক্তার বলেছিল পুষ্টির অভাবের কারণটা হলো বুকের দুধ জোরে টেনে না খেতে পারা। তার কারণ বুকের দুধ নাকি প্রথমে জল থাকে, তারপরে নাকি ফ্যাটটা থাকে, যেটা ওর প্রয়োজনে লাগে। তো সেটা বুঝতে পারিনি। একজন সদ্য মা হওয়া মেয়ের কাছে সবই নতুন অভিজ্ঞতা। সে মানুষ যতবারই মা হোক না কেন, প্রত্যেকবারের মানে অভিজ্ঞতাই কিন্তু আলাদা। 3 মাস পর যখন রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ বাড়লো, তখন থেকে ডাক্তার বলল আর ব্লাড টেস্ট করতে হবে না, ও ঠিক হয়ে যাবে। আবার এর মধ্যে আবার ব্লাড টেস্ট একবার রিপোর্ট ভুল এসেছিলো, তো ডাক্তার বলেছিল কলকাতা বড় জায়গায় যেতে হবে, কিন্তু পরে দেখা গেল যে সেটা ভুল ছিল। আর এই ভুল প্রমাণটাও হয়েছিল একটু অদ্ভুতভাবে, কারণ সেটা হলো যে ডাক্তারকে আমি প্রথমেই ওকে দেখাতাম, সে শুধু মানে ওর ওয়েট গেইন হয়েছে সেটা শুনেই বলেছিল যে রিপোর্টটা ভুল আছে। তার কারণ হিসেবে সে বলেছিল ওয়েট যখন বাড়ছে তাহলে পুষ্টি পাচ্ছে এবং তার ব্লাডের হিমোগ্লোবিন পরিমাণও বাড়ছে। আর এই ডাক্তার প্রথম থেকেই ওকে দেখাতাম, তো কিছু অসুবিধার জন্য মাদের মানে সাথে আমি চলে আসি। তো প্রথম থেকেই উনি আমাকে ছাড়তে চাইছিলেন না, কিন্তু যখন আমার অসুবিধার কথা বলা হলো তখন উনি বলেছিলেন ঠিক আছে তুমি যখন যাচ্ছ যাও, কিন্তু আমাকে কন্টিনিউ ইনফর্ম করবে, আর আমাকে কি কি ওষুধ চলছে সেটা আমাকে অবশ্যই দেখাবে। তো আমি বাড়ি চলে আসলেও তো ওকে যে ডাক্তার দেখাতাম, তো উনি চিনতো, উনি ডাক্তারের নামটা মানে যখন বলেছিলাম ঠিক আছে ওনাকে দেখাও, কিন্তু সব রকম প্রেসক্রিপশন ওষুধ এবং যত রকম টেস্ট হবে আমাকে সব সময় ইনফর্ম করবে। তো সেই মতো ওনাকেও করতাম সেইটা ইনফর্ম। তো সেই ডাক্তারই বলে রিপোর্ট ভুল আছে, তো তিনি আমার কাছে ভগবান। আর উনি আজও যতবারই ওনার কাছে যায় না কেন উনি কিন্তু ওকে ভুলেনি। পুরো প্রথম দেখানোর 10 মাস পরে গেছিলাম, তো প্রথমেই দেখে উনি বলেছিল যে যেই বাচ্চাটা না, সে যার রক্ত কমে গেছে সেই বাচ্চাটা না। তো গেলেই প্রথমে ওকে কোলে নেবে এবং টফি দেবে, আর ভীষণ ভালোবাসে ওনাকে, উনি আমার মেয়েকে। আর আমার ওনার কাছে কৃতজ্ঞতার শেষ নেই। তো আমার মেয়ের প্রথম থেকে পুরো মানে 2 বছর পর্যন্ত ছবি তোমাদের সঙ্গে বা ভিডিও তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করার চেষ্টা করলাম। তো কিছু স্থির ছবিও আছে, সেইগুলোও দিলাম ওকে। অনেক সময় সাজিয়েছি, সেই ছবিগুলো আমার মনে হলো বেশ ভালো লাগছে তাই দিলাম। তো আমার মেয়ে আস্তে আস্তে করে বড় হচ্ছে, সবার আশীর্বাদে সব রকম ঝড় ঝাপটা পেরিয়ে এখনও সুস্থ স্বাভাবিক, কোনো রকম সমস্যা ওর আর নেই। তো ঠাকুরের আশীর্বাদ আর তোমাদের আশীর্বাদে আজকে আমার মেয়ে একদমই ভালো। তো এই ছিল আজকের গল্পটা আমার। আর এখন সবাই আশীর্বাদ করো যেন আমার ছেলে মেয়ে দুজনেই সুস্থ থাকে, আর সবাই অনেক অনেক ভালোবাসার আশীর্বাদ দিও। আগামী দিনগুলো যেন ওর সুন্দর হয় আর একজন প্রকৃত মানুষ হয়ে বড় হতে পারে। আমি শেষমেশ একটা কথাই বলতে চাই যে এই যে আমাদের জীবনে কম বেশি চলার পথে সবার জীবনে ঝড় আসে, তো এই ঝড়ে সবাই মানে টিকে থাকা একটা বড় ব্যাপার। তো মনের জোর হারালে চলবে না, মনের জোরটাকে শক্ত রাখতে হবে। তার কারণ অন্ধকার যত গাঢ় হবে আলোর সম্ভাবনা ততই এগিয়ে আসবে। তার কারণ বলে না রাত যত গভীর হয় তো সূর্য ওঠার সময়টা তাড়াতাড়ি করে আসে। তো সময়টা খারাপ এক সময় যাবে, কিন্তু খারাপ সময়ের পরেই কিন্তু ভালো সময়টা মানুষের জন্য অপেক্ষা করে থাকে। তাই ধৈর্য হারালে চলবে না আমাদের। সে নতুন প্রত্যেকটা মাই হোক বা আমাদের জীবনে যে কোনো রকম সমস্যায় আসুক না কেন, সেটা আমাদের ধৈর্য ধরে মোকাবেলা করতে হবে। আর আমার ব্লগটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, পরের ব্লগে দেখা হবে।